আমার বাংলা গল্পগ্রন্থের এক গুরুত্বপূর্ণ গল্প বলা যেতে পারে। কেন গুরুত্বপূর্ণ আমি আসছি প্রাসঙ্গিকভাবে। যখন প্রত্যেকটি লাইন গল্পের সেগুলো নিয়ে আলোচনা করব তখন বুঝতে পারবে কতখানি গুরুত্ব বহন করছে মেঘের গায়ে জেলখানা এই গল্পটি। তো প্রত্যেক গল্প পড়তে গেলে আমাদের কবি পরিচিতি সম্পর্কে একটু অবহিত হয়ে নিতে হয়, যদিও আমরা এটা জানি। কবি সুভাষ মুখোপাধ্যায়, তার সম্পর্কে আমরা জানি, সুতরাং আজকে বিশেষ করে এগুলো আর বলবো না। আমার বাংলা গ্রন্থের প্রথম গল্পটি অর্থাৎ ভূমিকা অংশ এবং তার সঙ্গে গারো পাহাড়ের নিচে, এই অংশটি যখন বুঝিয়েছিলাম তখন বলে দিয়েছিলাম যে গল্পকার কিভাবে সমগ্র বাংলা ভূমিকে তার এই আমার বাংলা গল্প গ্রন্থের মধ্যে প্রতীয়মান করেছেন। এই গল্পটিও তার ব্যতিক্রম কিছু নয়। তবুও একটা জায়গায় একটু ছুঁয়ে যাই, যেখানে তিনি গ্রন্থ সম্পর্কে নিজে বলেছিলেন যে আমার সবই ঘুরে বেরিয়ে চোখে দেখে কানে শুনে লেখা। তাহলে আমার সবই যদি ঘুরে বেরিয়ে চোখে দেখে কানে শুনে লেখা হয়, সেখানে আমরা বুঝতে পারি, বলতেও পারি যে তার মধ্যে মিথ্যা বা শুধুমাত্র কল্পনার অবকাশ নেই। বাস্তব এবং কঠিন বাস্তবকে তিনি তুলে ধরেছেন গল্পের মধ্যে। আর সেই কঠিন বাস্তবকে, বাংলা ভূমির কঠিন বাস্তবকে তুলে ধরতে গিয়ে তিনি বাংলা ভূমির প্রাকৃতিক সৌন্দর্য, বাংলা ভূমিতে অবস্থান করা প্রত্যেকটি মানুষের জীবন জীবিকা, অর্থনৈতিক প্রগতি, প্রগতিহীনতা, এই সমস্ত কিছুকেই তিনি তুলে ধরেছেন। এবং মেঘের গায়ে জেলখানা সেই রকমই একটি গল্প। আমার বাংলা গল্প গ্রন্থের প্রত্যেকটি গল্পকে আমরা যদি এক একটি রত্নের সঙ্গে তুলনা করি, তাহলে মেঘের গায়ে জেলখানা এই গল্পটি অন্যতম রত্ন হয়ে উঠেছে। আমি প্রাসঙ্গিকভাবে সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে দুটো লাইন এখানে লিখেছিলাম যে পদাতিক জীবনের ঐশ্বর্য যাকে দিয়েছিল সুখ, তারই লেখনী দিয়েছিল এই বাংলার মুখ। তো বাংলার মুখ এই গল্পগ্রন্থটি পদাতিক জীবনের ঐশ্বর্যের প্রতিফলন ছাড়া আর কিছু নয়। কিন্তু মজার ব্যাপার এই, আমরা যখন প্রত্যেকটি গল্প পড়ছি, আসলে কবি সুভাষ মুখোপাধ্যায়, এই কবি সুভাষ মুখোপাধ্যায়কে কিন্তু আমরা গল্পগ্রন্থের পরতে পরতে উপলব্ধি করছি। মেঘের গায়ে জেলখানা এই গল্পের গ্রন্থনটিও ঠিক তেমনি। নামকরণ থেকেই বোঝা যায় যে একজন কবি, তিনি রচনা করছেন গল্প। সুতরাং একজন কবি যখন গল্প রচনা করেন তখন তার সেই গল্পের মধ্যে কবিত্ব ভাবনার প্রতিফলন ঘটে। মেঘের গায়ে জেলখানা এবং তার সঙ্গে সামগ্রিকভাবে আমার বাংলা গল্পগ্রন্থের প্রত্যেকটি গল্প তার প্রতিফলিত রূপ ছাড়া আর কিছু নয়, যেখানে কাব্য রসে সমৃদ্ধ হয়ে উঠেছে এই গল্পগুলি। মেঘের গায়ে জেলখানা নামকরণের পিছনেও যেন একটা কাব্য রসের মাধুর্য অবস্থান করছে। অন্য সমস্ত গল্পের নাম আমরা পেয়েছি, কখনো আমরা ভারতবর্ষ গল্পের নাম পেয়েছি, ভাত গল্পের নাম পেয়েছি, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সেই কাব্যরসের সুরকে খুঁজে পাই না। কিন্তু যখন একজন কবি গল্প লেখেন, তখন তার গল্পের নামকরণও কিন্তু কাব্যরসে সমৃদ্ধ হয়। এই গল্পটির নামকরণ মেঘের গায়ে জেলখানা ঠিক তেমনি কাব্যরসে সমৃদ্ধ একটি নামকরণ। মেঘের গায়ে জেলখানা, বিশ্বাস হয় না? দেখে এসো বক্সায়। আমরা কম বেশি সবাই ডুয়ার্সে গেছি। বক্সা, খাসিয়া, জয়ন্তিয়া, এই পাহাড়গুলি কেন্দ্রিক যে জীবন জীবিকা এবং তৎকালীন সময়ে সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজ দেশাত্মবোধে উন্নীত সমস্ত বিপ্লবীদের বন্দি দশায় বন্দি করে রাখবার এবং অত্যাচার নিপীড়ন করবার যে প্রচেষ্টা করেছিল, সেই নিপীড়ন এবং নির্যাতনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল দুটো। একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সেলুলার জেল আমরা জানি, আর দ্বিতীয়টি হলো বক্সার এই জেলখানা। উদ্দেশ্য ছিল সেখানে রেখে এসে তাদের আর সংযোগ রাখবে না তাদের সঙ্গে, প্লাস এটা বলা যেতে পারে তারা আর ফিরেও আসতে পারবে না, ফিরে আসতে গেলে মৃত্যু অবধারিত। তাই এই জঙ্গল ঘেরা বক্সা পাহাড়ে এক জেলখানা গড়ল।
জেলখানায় রাখা হতো কাদের? বিভিন্ন কয়েদিদের। উদ্দেশ্য কি? নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। যেমন ভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেলুলার জেলের কথা আমরা জানি, ছোট্ট ছোট্ট কুঠুরিতে তাদের থাকতে বাধ্য করা হতো, নির্যাতন করা হতো। কি ভয়ঙ্কর চিত্র! মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মধ্য দিয়ে আমরা জেনেছি সেগুলো। আজ এখন দাঁড়িয়ে সেই জেলখানা এক বলা যেতে পারে যারা ভ্রমণ পিপাসু তাদের দৃষ্টিনন্দনকারী ভাবনারূপে প্রতিফলিত হচ্ছে, কিন্তু সেখানে সেই দৃষ্টিনন্দনকারী ভাবনার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর যন্ত্রণার ইতিহাস। বক্সার জেলখানাও তার ব্যতিক্রম কিছু নয়। তো মেঘের গায়ে জেলখানা দেখতে হলে আমাদের বক্সা যেতে হবে। হাওড়া থেকে ট্রেনে উঠলে 3 দিন 3 রাত্রির পথ, ইত্যাদি ইত্যাদি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি ছোট ছোট করে যে জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো ছুঁয়ে যাব। প্রত্যেকটা লাইন বলতে গেলে সময় কুলোবে না। যেতে যেতে এখানে দেখো, প্রথমে বলেছে থামবে প্রথম সাহেবগঞ্জে। সাহেবগঞ্জের কথা আমরা জানি, তখন বাংলা ভূমির খানিকটা মধ্যেই বলা যেতে পারে, বর্তমানে বিহারের মধ্যে অবস্থান করছে। সেখান থেকে ট্রেনটা ঘুরে অবশেষে পৌঁছচ্ছে। তো এই যে পৌঁছে যাওয়া, যেতে যেতে সাঁওতাল পরগনার বেটেখাটো পাহাড়, কখনো ছাড়িয়ে এসেছে বাংলাদেশ, সাহেবগঞ্জ থেকে ট্রেন বদলিয়ে সখরিগলির ঘাট, পাড়ানির স্টিমারে, সেখান থেকে মণিহারি ঘাট, ঢেউ দেখে ভক্তি হবে এমন গঙ্গা। রাত্রিরে স্টিমারের টর্চ লাইটের আলোয় হঠাৎ দেখবে এক আশ্চর্য কাণ্ড। লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ওপারের উঁচু বাঁধের ওপর আলো পড়তেই একটা ধবধবে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল। যতটুকু আলো ঠিক ততটুকু জায়গা জুড়ে দিওয়ালির পোকার মতো। কি ওগুলো ঝাঁকে ঝাঁকে উঠছে? সাদা বক না বলাকা? প্রশ্ন রেখেছেন। তাহলে পাখিগুলো উঠছে। আমি বলেছিলাম যে গল্পের মধ্যে সাহিত্য কাব্যের গুণ কেমন ভাবে এইভাবেই প্রতিফলিত হতে পারে। স্যার, আপনার কথা কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, কথা কেটে আসছে না স্যার, ঠিকই তো। আচ্ছা, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, কারো যদি সবার, আচ্ছা সবাই শুনতে পাচ্ছ তো? অসুবিধা হচ্ছে না তো? না স্যার। তাহলে যার সমস্যা হচ্ছিল তুমি একবার ক্লাস থেকে লেফট নিয়ে আবার ইন করো, জয়েন হয়ে করো। গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার জয়েন করো, দেখো ঠিক হয়ে যাবে আশা করি। যাই হোক, তো এইভাবে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, এক অপূর্ব দৃষ্টিনন্দনকারী দৃশ্য। আমি যেটা বলতে চাইছিলাম যে গল্প যখন একজন কবি রচনা করেন, তখন সেই গল্পের মাহাত্ম্য এবং মর্যাদা তা কিন্তু ভিন্নধর্মী হয়ে থাকে। এই গল্পটিও ঠিক তেমনই। তো সাদা সাদা বক উঠছে, তা দেখে এক অদ্ভুত সুন্দর উপমার ব্যবহার তিনি করলেন। কি বললেন? ঠিক ততটুকু জায়গা জুড়ে দিওয়ালির পোকার মতন ঝাঁকে ঝাঁকে উঠছে, সাদা বক না বলাকা, ইত্যাদি ইত্যাদি। সার্চ লাইটের কড়া আলোয় ওরা ভেবেছে বুঝি সকাল হয়ে গেল। এমনি করে সারা রাস্তা পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমার গিয়ে ভিড়ল মণিহারি ঘাটে। অবশেষে স্টিমারটি এসে ভিড়ল, দাঁড়ালো কোথায়? মণিহারি ঘাটে দাঁড়ালো। তো এইভাবে আমরা এই অংশটুকুর পথের যে বর্ণনা পেলাম তা এক কথায় অপূর্ব। তল্পিতল্পা নিয়ে হুড়মুড়িয়ে আবার ট্রেনে ওঠো। পূর্ণিয়ার ভেতর দিয়ে যেতে যেতে কখন দেখবে আবার বাংলাদেশে পৌঁছে গেছো। পূর্ণিয়া আমরা জানি বর্তমানে বিহারের অন্তর্গত। এই পূর্ণিয়া জেলা তৎকালীন সময়ে এক সুন্দর জেলা, এক পাহাড় ঘেরা এবং জঙ্গল ঘেরা জেলা ছিল। আজ আর সেই জঙ্গলের অবশিষ্টাংশ প্রায় নেই বললেই চলে। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের মধ্যেই পূর্ণিয়ার কথা পেয়েছি। কি অপূর্ব সুন্দর মাহাত্ম্যপূর্ণ তিনি দেখেছিলেন সেই পূর্ণিয়াকে। তারপর এই যে পূর্ণিয়া থেকে আবার কখন বাংলাদেশে পৌঁছে গেছো। তুমি যেখানেই যাও বাংলাদেশ তোমাকে টেনে নেবে। বিষয়টা কি আর কিছুই নয়। এক পথের বর্ণনা দিতে গিয়ে তিনি কত সুন্দর একটা উপমার ব্যবহার করলেন। এই যে বললেন, তুমি যেখানেই যাও না কেন বাংলাদেশ তোমাকে টেনে নেবে। মানে তুমি যেখানেই যাচ্ছ তোমার উদ্দেশ্য কিন্তু বাংলাদেশে যাওয়া, তাই তুমি বিহারে যাও, বর্তমান বিহার থেকে ভেঙে যাওয়া ঝাড়খণ্ডে যাও, সেখান থেকে আবার ফিরে আসতে হবে বাংলার বুকে। কারণ বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।
তো বাংলা ভূমির মাহাত্ম্য যে মানুষটির মনে প্রাণে প্রতিক্ষণে অঙ্কিত হয়ে থাকে, চিত্রিত হয়ে থাকে, বিচিত্রিত হয়ে থাকে, সেই মানুষটি কিন্তু বাংলা ভূমি ছেড়ে যাওয়ার কথা না, ভাবতেই পারে না। আবার তিনি যদি একজন কবি হন তাহলে তো ভাবার অবকাশই নেই। 12 মাসে 13 পার্বণ এই বাংলার বুকে তিনি প্রতিক্ষণেই আসেন, প্রতিক্ষণেই ধরা দেন। তো এইভাবে বাংলা ভূমির বৈচিত্র্যের কথাও এখানে তুলে ধরলেন তিনি। মেঠো রাস্তার উপর দিয়ে কাতারে কাতারে মানুষ চলছে, মাথায় রং বেরঙের পাগড়ি, গরুর গাড়ির ছইয়ের উপরে লাল নীল কাগজের নিশান। আকাশ ঠেলে উঠেছে চাকায় তারানো ধুলো। তো এইভাবে একটা অপূর্ব সুন্দর দৃশ্যকে আবার তুলে ধরছেন আমাদের সামনে। কি হয়েছে না, সেখানে এই মেঠো রাস্তা, মানুষ চলছে, ছোট 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 পিলে মোটা ছেলেদের হাতে তালপাতার ভেপু। পিলে মোটা ছেলে মানে রোগা মোটা এরকম চেহারার ছেলেদের হাতে তালপাতার ভেপু। মেলা থেকে তারা কিনেছে, সেগুলো ফিরছে। স্টেশনের কাছেই একটা মাঠে চঞ্চনে রৌদ্দুরে যত দূর দৃষ্টি দেয় শুধু ছাতি আর ছাতি, উবু হয়ে বসা আড়ালের মানুষগুলোকে দেখা গেল না। একটা কিছু তামাশা হচ্ছে সেখানে, চারপাশে তাঁবু পড়েছে, গমগম করছে সারাটা তল্লাট। সামগ্রিকভাবে এই অংশের মধ্যে আমরা বাংলা ভূমির উৎসব মুখরতা এবং তার সঙ্গে বাংলা ভূমির প্রত্যেকটা মানুষের আনন্দ, এই সামান্যের মধ্য দিয়ে, অতি সামান্য অবয়বের মধ্য দিয়ে আনন্দের উৎসবে অংশগ্রহণ করবার একটা প্রচেষ্টার কথা এখানে দেখতে পেলাম। সুতরাং সামগ্রিক এই অংশটুকুর মধ্যে, যে অংশটুকু দেখলাম, এই অংশটুকুর মধ্যে একদিকে পথের বর্ণন, এবং পথের বর্ণনের মধ্যে তিনি কিন্তু বাংলা ভূমির বৈচিত্র্যের সন্ধান ছড়িয়ে দিলেন। এবার কি হলো, তিনি পৌঁছে গেলেন এইভাবে চলতে চলতে ঠিক পাহাড়ের কোল ঘেঁষে কোনো এক রাস্তায়। দিন গিয়ে রাত, রাত গিয়ে দিন, অবশেষে তিনি চলে এলেন কোথায়, হিমালয়ের কোলের কাছে ঘেঁষে এলো রাস্তা। বর্ষায় পাহাড়ের গা বেয়ে ঢল নামে। এবার পাহাড়ের বর্ণনা শুরু হয়ে গেল এখান থেকে। এই পাহাড়ের বর্ণনার মধ্যে আমরা তিস্তাকে পেয়ে গেলাম। বাস্তবিক সত্য, যখন আমরা উত্তরে যাই ডুয়ার্সের কাছাকাছি, তখন তিস্তা প্রতিক্ষণই আমাদের হাতছানি দিয়ে ডাকে। বর্ষার তিস্তা, গ্রীষ্মের তিস্তা কিংবা শীতের তিস্তা আমাদের কিন্তু মন আকর্ষণ করে নেয় প্রতিক্ষণে। এখানে একটা জায়গায় তিনি বলছেন, ঢালু মাটিতে জেগে রয়েছে চিত্র বিচিত্র বড় বড় পাথর আর নুড়ি। বৈচিত্র্যের সন্ধান, নদীমাতৃক বঙ্গভূমি চিত্রিত হলো। স্টেশনগুলোর মজার মজার নাম। কি কি নাম? সমস্ত তিব্বতীদের দেওয়া নাম। এককালে বাঘের উপদ্রব ছিল, সেই জন্য তার নাম কি হয়েছিল? বাঘের উপদ্রব ছিল, সেই কারণে তার নাম হয়েছিল বাঘডোগরা। হাতির অত্যাচার ছিল, তাই নাম হয়েছিল হাতি ঘিসা। শিকারের ভালো জায়গা, সেই জন্য তার নাম হয়েছিল নকশালবাড়ি, ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এখানে একটু মনে রেখো কেন এই নামকরণগুলি হয়েছিল। মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি, যেখানে পৌঁছে যাওয়া মানেই কাঞ্চনজঙ্ঘা প্রতি মুহূর্তেই তোমাকে উকি দিয়ে দেখবে, তুমি যে প্রান্তেই থাকো না কেন। শিলিগুড়ি এবং তার কাছাকাছি সমস্ত স্থানের কাঞ্চনজঙ্ঘা তার সোনায় মোড়া চূড়া নিয়ে তোমার দিকে প্রতিক্ষণেই উকি দিয়ে তাকাবে, তুমি অভিভূত হবে। গল্পকার সে কথা এখানে বলছেন। যেতে যেতে হঠাৎ নেহাত নগণ্য স্টেশনে গাছপালার ভিতর দিয়ে আকাশের কপালের কাছটায় সোনার টায়রার মতো ঝলমল করে উঠল। ওটা কি? একদল চেঁচিয়ে উঠল, কাঞ্চনজঙ্ঘা। বাংলা ভূমির এক কথায় বলা যেতে পারে গর্ব। বাংলা ভূমির সোনায় মোড়া এক গর্বের নাম হলো কাঞ্চনজঙ্ঘা, যা দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে যাই সেখানে। সকালে সোনালি রোদ্দুর এসে পড়েছে পাহাড়ের চূড়োয়, চারিদিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে পলক পড়তে চায় না। এই জায়গা থেকে সামগ্রিকভাবে লক্ষ্য করে দেখো, এক সুন্দর বাংলা ভূমির পাহাড়ি অঞ্চলের দৃশ্য তিনি বর্ণনা করেছেন, যে দৃশ্য চিরন্তন দৃশ্য, আজও সমানভাবে দাঁড়িয়ে আছে। গল্পকারের লেখনীতে তা কিন্তু জীবন্ত রূপ পেয়েছে। এরপরে এইভাবে চলতে চলতে গাড়ি এসে থামল রাজা ভাত খাওয়া স্টেশনের নাম। আমরা জানি কোচবিহারের কথা বলছেন তিনি। এবার এই কোচবিহার, সেই কোচবিহারে পৌঁছে যাওয়া, তারপর কি হলো, স্টেশনের গায়ে চায়ের ছোট্ট দোকান, সেই দোকানে বিচ্ছিরি চা তিনি বলছেন
তারই দাম 2 আনা। বাইরের উটকো লোক তো, তাই এই দামটা নিতেই পারে সে। হঠাৎ দোকানদারের মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোঁটে আলতার রং, কামানো মুখে পেন্টের দাগ, আর চোখে টানা কাজল। দোকানদার পুরুষ, সে এইভাবে সেজেছিল। খানিকটা রয়েছে এখনো। কি সেজেছিল প্রশ্ন আসে তার মনে। চোখে মুখে রাত জাগার সুস্পষ্ট ছাপ। জিজ্ঞেস করতে হবে না, সে নিজেই বলবে, কাল আমাদের এখানে থিয়েটার ছিল কিনা, আমাকে আবার ধরেছিল ফিমেল পার্ট করবার জন্য। মরণ, এই হাড় গিলে চেহারা এবার ফিমেল পার্ট। কিন্তু 2 মিনিটেই ভাব হয়ে যাবে লোকটার সঙ্গে। বাড়ি যার তার যশোরের কোনো এক গায়ে। মজার ব্যাপার এখানে শুধুমাত্র এই অংশটিকে আমরা ঘটনার বিবরণ হিসেবে পড়ব না। তাহলে কি পড়ব? মূলত বাংলা ভূমির মানুষের, আমার বাংলার এই মানুষের যে যাত্রা প্রিয়তা, উৎসব প্রিয়তা, এইগুলোকে কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাই। তৎকালীন সময়ের সমাজ ব্যবস্থার এক চিত্র এখানে স্পষ্ট। লক্ষ্য করে দেখো, এক পুরুষ, তিনি কিন্তু এক নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন থিয়েটারে, সেটা বলছেন। সুতরাং তৎকালীন সময়ে সমাজের এক চিত্র স্পষ্ট হয়েছে এখানে। এবং অদ্ভুত বিষয় আরেকটা, সেটা আমাদের মনে রাখতেই হবে, বাংলা ভূমির প্রত্যেকটি মানুষ অত্যন্ত আত্মীয়তা প্রবণ। আমরা মুহূর্তের মধ্যে একটা মানুষকে বড় কাছের আপন করে নিতে পারি। তাই 2 মিনিটের মধ্যেই ভাবা যায় না সেই লোকটার সঙ্গে আপনার বেশ ভাব জমে যাবে, বাড়ি তার যশোরের কোনো একটা গায়ে, এটা জানতে পারা যাবে। তো এইভাবে বাংলা ভূমি নামক এই ভূমির, আমার বাংলা গ্রন্থের প্রত্যেকটা গল্পের মধ্যে বাংলা ভূমির বিচিত্র বর্ণনের পাশাপাশি মানুষের জীবন, তাদের সৌন্দর্য, তাদের আনন্দ আবদার, তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক, সাংস্কৃতিক সমস্ত বিষয়গুলোকে গল্পকার অপূর্ব সুন্দর লেখনীর ভঙ্গিমায় তুলে ধরেছেন, স্পর্শে তুলে ধরেছেন। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে কি বলতে চেয়েছি কথাগুলো। কারো কোথাও জিজ্ঞাসা করে নিতে হবে, না হলে আমি পরের পেজে চলে যাব। বলো। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ স্যার। বেশ, এখানে কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকার কথা না, এটা অত্যন্ত সহজ একটা গল্প। তবে কিছু জায়গা যেগুলো ছুঁয়ে যেতে হবে আমাকে, এবার বলবো। এর পরের এই যে মরণ, এই হাড় গিলে চেহারায় আবার ফিমেল পার্ট, কিন্তু 2 মিনিটেই ভাব হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই জায়গা থেকেই শুরু করে আমি এর পরের পেজে যখন চলে যাব তখন দেখবে এই অংশটার মধ্যে বাংলা ভূমির অর্থনৈতিক অবনতির একটা চিত্র, তা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। দেশভাগ হবার পর বাংলা ভূমির এই যে দেশভাগ হয়ে গেল, মানুষ ছন্ন ছাড়া, তাদের বাসস্থান নেই ঠিক মতো, বাসস্থানহীন এই মানুষগুলো তখন ছুটে বেড়াচ্ছে জীবিকার সন্ধানে। কিন্তু জীবিকা কোথায়? জীবিকাও যেন তাদের হাতছানি দিয়ে দূরে চলে যেতে প্রস্তুত। এমন একটা পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে স্বচ্ছন্দ হতে হবে, কিন্তু তার মধ্যেও শখ, আনন্দ, এই শখ আর আনন্দের অংশীদার হয়ে থাকতে হবে। তাই এই প্রচেষ্টা, থিয়েটারে অংশ নেওয়া। যত দূর চা বাগান তত দূর পিচ ঢালা মোটরের রাস্তা, এটা তো আমরা জানি। ডুয়ার্স মানেই চা বাগান, আর যত দূর চোখ যাবে আঁকাবাঁকা রাস্তা সেই চা বাগানের মধ্য দিয়ে কোথায় মিলিয়ে গেছে। সামনে ধোয়ার মতো দেখা যায় কালো কালো কবন্ধের মতো পাহাড়। খুব সুন্দর একটা শব্দ, কবন্ধের মতো পাহাড়। কবন্ধ শব্দের অর্থ হলো মুন্ডহীন দেহ। তাহলে পাহাড়গুলো কেমন? পাহাড়গুলো মস্তিষ্ক ছাড়া, আসলে চূড়া নেই, খুব কমই আছে। ত্রিকোণাকার যে চূড়া হয়ে থাকে তার অভাব রয়েছে এর মধ্যে, সেটা দেখে গল্পকার বললেন কবন্ধের মতো পাহাড়। মিলিটারি মেজাজে হু হু শব্দে চলবে ট্রাক, মনে হবে এই বুঝি হুমড়ি খেয়ে পড়বে পাশের হাঁ করা গড়ানো জমিতে, এমন একটা পরিস্থিতি। কিন্তু চলছে ট্রাকগুলো, যেতে যেতে দুপাশে চায়ের সবুজ পাতি, বেতের ঝুড়ি পিঠে বেঁধে কাজ করছে কুলি কামিনেরা। এখানে কিন্তু অপূর্ব সুন্দর একটা চিত্র আবার গল্পকার
চিত্রিত করছেন। মুখের হাজারো রকমের গড়ন, সেখানে মুখের গড়ন তাদের হাজারো রকমের। উপজাতি কেন্দ্রিক এই মানুষেরা, কেউ সাঁওতাল, কেউ ওরাও, কেউ কোচ, কেউ পালিয়া। আমরা জানি এই উত্তরের ভূমিতে অসংখ্য উপজাতি কেন্দ্রিক মানুষেরা বাস করে, সাঁওতাল, ওরাও, কোচ, পালিয়া ইত্যাদি ইত্যাদি। পুরুষদের হাঁটুর নিচে কারো কাপড় নেই, কারো কারো খালি গায়ে শুধু একটা সরু নেংটি, পাতা দিয়ে ছাওয়া ছোট ছোট ঘর, কোন রকমে মাথা গুজে থাকা ইত্যাদি ইত্যাদি। যে দৃশ্যগুলো আজও সমানভাবে একই রকম রয়ে গেছে। এবার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটির কথা যদি এখানে এসে মনে করি, এই মানুষেরা জনমজুর শ্রেণীর মানুষেরা, তাদের জীবিকা চায়ের পাতা তোলা। এক কথায় বলা যেতে পারে তাদের এই জীবিকার পিছনে দাঁড়িয়ে আছে মালিক শ্রেণীর বঞ্চনা। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যহীন এই মানুষগুলো, নেই রাজ্যের বাসিন্দা এই মানুষগুলো, শুধু অভাব আর অনটনের মধ্য দিয়ে তাদের জীবন কাটে। আর এই অভাব আর অনটনের মধ্য দিয়ে অভাবী যাদের জীবিকা, সেখানে কিন্তু স্বাচ্ছন্দ্য প্রায় নেই বললেই চলে। এই স্থান থেকে আমরা কিন্তু সেই দৃশ্য খুঁজে পাচ্ছি। বর্তমান সময়েও আমরা যদি যখন ডুয়ার্সে যাই, তখন কিন্তু সেই দৃশ্যগুলো দেখতে পাই। মাঝে মাঝে সাহেবদের রং চঙে বাংলো, সামনে কেয়ারি করা ফুলের বাগান। কেয়ারি করা অত্যন্ত সযত্নে লালিত, এটাকে বলা হচ্ছে কেয়ারি করা। দেউড়িতে দাঁড়ানো ঝকঝকে তকতকে আনকোরা নতুন গাড়ি, জানি না কোথাকার গাড়ি, গল্পকার যেন বলতে চাইছেন তাই, ঝকঝকে তকতকে নতুন গাড়ি। হঠাৎ তোমার চোখ বড় বড় হয়ে যাবে, ইংরেজরা এদেশ ছেড়ে আজও যায়নি, প্রশ্ন আসবে। তখন তো ভারত স্বাধীন হয়ে গেছে যখন গল্পকার লিখছেন। 61 প্রকাশ পাচ্ছে, তার আগে 47-এ চলে গেছে ইংরেজরা, কিন্তু গেছে তো নামেই। তো ইংরেজরা তখনও যায়নি, তাদের মালিকানা থেকে গেছে বড় বড় অর্থনৈতিক ভিত্তিগুলোতে। ভাবতে ভাবতে জানতেই পারবে না কখন তুমি পার হয়ে এসেছ চা বাগানের চৌহদ্দি। এইভাবে চলছে গাড়ি, তিনিও এগিয়ে চলেছেন। চলতে চলতে কখন বুঝতেই পারা যাবে না চা বাগান অতিক্রম করে তিনি পৌঁছে গেছেন অনেকটা দূরে। হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে রাস্তার দিকে চোখ পড়বে, খানাখন্দে ভর্তি, ছোট ছোট কাঠের সাঁকো, পেরোনো যাবে না এরকম একটা অবস্থা। কিন্তু তবুও ট্রাকগুলোর ঊর্ধ্বশ্বাসে এবং রুদ্ধশ্বাসে ছুটছে সেদিকে, ভয়ে প্রাণ শুকিয়ে যাবে। সুতরাং সামগ্রিকভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই অংশটার মধ্যে পাহাড়ি অঞ্চল, বাংলা ভূমির উত্তরের পাহাড়ি অঞ্চলের এক অপূর্ব সুন্দর বর্ণন অবস্থান করছে। তারপর বলা নেই কনেই হঠাৎ তোমাকে ঢেকে দেবে ডুয়ার্সের বাঘ ঢাকা অরণ্য। বাঘ ডাকা অরণ্য, অর্থাৎ বাঘ ডাকে, আজও ডাকে নিশ্চিতভাবে, তখন তো আরো বেশি ছিল। অর্থাৎ এইভাবে চলতে চলতে আবার তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেল। এগিয়ে চলেছে, তবুও জঙ্গল যেন ফুরোতে চায় না, শুধু এগিয়ে চলা আর এগিয়ে চলা। সুতরাং বাংলা ভূমি, এই বৈচিত্র্যময় বাংলা ভূমির কথা তুলে ধরাই কিন্তু গল্পকারের এক বৃহৎ উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য সিদ্ধ করবার স্বার্থে তিনি কিন্তু এভাবে গল্পটিকে সুন্দরভাবে গড়ে তুলেছেন আমাদের সম্মুখে। দূরে পাহাড়ে যে মাথাটা দেখা যাচ্ছিল সেটা আর চোখে পড়ছে না। আবার তিনি বর্ণনায় চলে গেলেন, পাহাড়ের বর্ণনায়। এবার দেখা যাচ্ছে না, তবে তার সঙ্গে সঙ্গে তার পথের বর্ণনাও চলবে, যে পথে এগিয়ে চলেছেন সেই পথটির কথা এখানে বলছেন। এখানে আর বলার কিছু নেই তেমন, যেখানে যে জায়গাটা বলার আছে সেই জায়গাটা একটু বলে দিই। খানিকটা সামনে এগিয়ে চলেছেন, এইভাবে চলতে চলতে পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠছে, এগোতে এগোতে অবশেষে একটা জায়গায় দেখা গেল কাঠের একটা ফলকে লেখা আছে সান্তাল বাড়ি। সামনে সশস্ত্র পুলিশের ফাঁড়ি। কেমন? তো সান্তাল বাড়ি এটা একটা স্থানের নাম, আমরা জানি উত্তরের একটা জনপ্রিয় স্থান, আজকের দিনে দাঁড়িয়েও তখনও ছিল, এবং সেখানে সশস্ত্র পুলিশের সারি। এখান থেকে বক্সা আরো 2 মাইল চড়াই উজিয়ে যেতে হবে। চড়াই শব্দের অর্থ কি? উঁচু পথ। সেই উঁচু পথ অতিক্রম করে যেতে হবে,
ততক্ষণে তোমাকে ছেকে ধরেছে ময়লা আল খাল্লা পড়া একদল ভুটিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইনটি, এই লাইনটা মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন দিয়েছি, দেখে নেবে, শেষে বলে দেব। তাহলে একদল আলখাল্লা পড়া ভুটিয়া ছেলে মেয়ে তারা ছেকে ধরেছে কিসের জন্য? যে মোটা মোটা বাক্স আর বিছানাগুলো তারা বয়ে নিয়ে যাবে। তাদের চেহারার দিকে তাকালেই বোঝা যাবে তারা অত্যন্ত দরিদ্র। এবার এই দরিদ্র মানুষেরা, দরিদ্র ছোট ছোট ছেলেপিলেরা, কেমন বয়স, ৩-৪ বছরের রোগা পটকা ছেলে মেয়েদের কাঁধে ক্যানেস্তারা টিন। ক্যানেস্তারা টিন মানে হলো ওই, আমরা মনে করে দেখো একাদশ শ্রেণীতে একটি গল্প পড়েছিলাম তেল না পোতা আবিষ্কার, সেখানে একদম ক্যানেস্তারা শব্দটা পড়েছিলাম। সেরকম একটা টিন তাদের পিঠে বাঁধা আছে। আসলে তারা তো ছোটবেলা থেকে পাহাড়ি পথে গমনাগমন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তাই স্বভাবতই তারা কিন্তু এই মোটগুলো বইতে পারবে। আমরা সমতল থেকে যারা যাই তাদের পক্ষে সম্ভব হয় না। তো এখানেও ঠিক তাই। এই ৩-৪ বছরের রোগা পটকা ছেলে মেয়েরা কাঁধে ক্যানেস্তারা বেঁধে রয়েছে, তার মধ্যে করে তারা মহাজনদের সওদা বয়, মানে জিনিসপত্র বয়ে নিয়ে যায়। সারাদিনে মোট বয়ে যা পায় তাতে পেটের খিদেটাও মেটে না ভালো করে। লক্ষ্য করে দেখো, এই দারিদ্রতাপূর্ণ মানুষের জীবনকে আরো বিভীষিকাময় করে তুলল কারা? ওই মানুষগুলো, ওই মহাজন শ্রেণীর মানুষগুলো, মালিক শ্রেণীর মানুষগুলো। হার্লিকলিকে শরীরের মধ্যে শুধু পায়ের ডিমগুলো যা একটু মোটা। আমরা জানি পাহাড়ি পথে উঠতে গেলে পায়ের ডিম, অর্থাৎ পায়ের ঠিক নিচের অংশটা, সেই নিচের অংশের পেশিটা বেশ শক্তপোক্ত হয়ে ওঠে, কারণ সেখানে অনেক বেশি চাপ সৃষ্টি হয়। তো ওটাই দেখা যায় একটু মোটা, বাদবাকি শরীরটা লিকলিকে থাকে। ওরা পাহাড়ের অনেকখানি উঁচুতে, ছোট ছোট গায়ে। কোথায় থাকে? অনেকটা উঁচুতে, ছোট ছোট গায়ে। গাগুলোতে লোকও খুব কম, তাই সুযোগ পেলেই, লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরুষেরা কাজ নিয়ে চলে যায় পুলিশ কিংবা পল্টনে। তাহলে সুযোগ পেলেই তখন পুলিশ কিংবা পল্টনে চলে যায়। তখনকার দিনে এই চাকুরির কিন্তু ততটা পারিশ্রমিক ছিল না, যথেষ্ট পরিমাণে মাহিনাও ছিল না। যারা পড়ে থাকে তারা কেউ ছুতোর মিস্ত্রি, কেউ কাঠুরিয়া, কেউ ঘোড়ামি, কেউ মোট বওয়ার কাজ করে। তাহলে এইভাবেই তাদের জীবন চলে। তো সামগ্রিকভাবে এই অংশটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, লাস্ট লাইনটা বলে দিয়ে নিই, এবার এক পাহাড় ছেড়ে আরেক পাহাড়ে উঠতে হবে, খানিকটা জঙ্গলের রাস্তা, পাহাড়ে কয়েকটা খাজের কাছে গিয়ে ঘুর রাস্তায় ইত্যাদি ইত্যাদি রয়েছে, চোরাবাটো বলে এইগুলোকে, এগুলোকে দেখে নিও। এবার বিষয়টা হলো এই যে এই অংশটুকুর মধ্যে আমরা কি পাচ্ছি? মূলত এই পাতাটুকুর মধ্যে, এই যে তোমাদের সামনে ডিসপ্লেটা রয়েছে, এখানে লক্ষ্য করে দেখো যে ততক্ষণ তোমাকে ছেকে ধরেছে এখান থেকে শুরু করে ওই কেউ মোট বওয়ার কাজ করে, এই অংশটুকু। এই অংশটুকুর মধ্যে আমরা পাচ্ছি পাহাড়ি অঞ্চলে দারিদ্রতাপূর্ণ মানুষগুলোর জীবনের বিভীষিকাময় পরিণতি। যে পরিণতির কারণে আমরা লক্ষ্য করলাম তারা কিন্তু স্বাভাবিকভাবেই সেই পাহাড়ি অঞ্চল ছেড়ে দূরে দূরে চলে যায়। আর সে কারণেই গ্রামগুলোতে, গাঁগুলোতে লোকও তাই খুব কম। খুব একটা বেশি লোকজন আছে না, সেটাও নয়, লোকজনের সংখ্যাটা সীমিত। সুতরাং আমরা আজকের এই পাঠটুকুর মধ্যে যে দুটো বৃহৎ অংশ পেলাম, একটা হলো অর্থনৈতিক অবনতির চিত্র বাংলা ভূমির, এর আগে আমি বলেছি, আর দ্বিতীয় এখানে এসে একটা পেলাম দারিদ্রতাপূর্ণ মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যহীনতার চিত্র, আর একটা সামাজিক চিত্র খুঁজে পেলাম, তারা কি কাজ করে ইত্যাদি ইত্যাদি। একটা সাহিত্য সমাজ জীবনের যে দর্শন, সমাজ জীবনের যে দলিল, তা কিন্তু স্পষ্ট এই অংশ থেকে। তো এখানে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যহীনতা যে আছে, পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গিতে আমরা কিন্তু এই অংশ থেকে দেখে নিতে পারি। বেশ, আমার মনে হয় এই যেটুকু দেখিয়ে দিলাম আজকে, এইটুকু নিয়ে তোমাদের কোনো স্বাচ্ছন্দ্যহীনতা নেই, তোমরা স্বাচ্ছন্দ্য হতে পারো। কোনো অসুবিধা আছে নাকি এই অংশটুকুর মধ্যে? না স্যার। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রশ্ন দেখে নিই। এই যে অংশটুকু দেখিয়ে দিলাম, তোমরা একটা বিষয় মনে রাখবে যে পুরোটা শেষ করতে পারলাম না, পারবো না, সম্ভব নয়। বাদবাকি যে অংশটা আছে সেখানে বক্সা জেলখানার বিবরণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যে কথাগুলো এই অংশটুকুর মধ্যে বললাম,
এই কথাগুলো কেন্দ্রিক গল্পটা এগিয়ে চলছে, মনে রাখতে হবে। এক হলো বাংলা ভূমির চিত্রের বর্ণন, সেটা যেমন ভাবে আছে পাশাপাশি তেমন ভাবে আর কি রয়েছে, আর রয়েছে সেখানে অবস্থান করা মূলত মেঘের গায়ে জেলখানার বর্ণন, অর্থাৎ বক্সা জেলখানার বিবরণ, এবং সেই জেলখানায় সমস্ত কয়েদিরা কিভাবে জীবনযাপন করে, তাদের কিভাবে নির্যাতন নিপীড়ন করা হয়, কেনই বা করা হয়, ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে। কিছু প্রশ্ন চিহ্ন রেখেছেন এই গল্পের মধ্যে গল্পকার, সেগুলো তোমরা জানতে পারবে এই অংশটার মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশ, যেটা বললাম বক্সা জেলখানার বিবরণ, এবং তার সঙ্গে আরেকটি বিশেষ পংক্তি রয়েছে যেটা একটু উল্লেখ করে দিই। ছেলের নাম তার বিষে, গায়ের লোকে ঠাট্টা করে বলে, চোরটা সাধুর ছেলে হবে নিঘাত, বিষে ডাকাত। লাইনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, পংক্তিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, তোমরা পরে এটা দেখে নিও। আপাতত এই অংশটুকুর মধ্যে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো এখানে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে এর উত্তর লেখার চেষ্টা করবে প্রত্যেকে। তুমি যেখানেই যাও বাংলাদেশ তোমাকে টেনে ধরবে। প্রসঙ্গ নির্দেশ করো, কোন প্রসঙ্গে বক্তা এই কথাটি বলেছেন। এই উক্তির মধ্য দিয়ে বক্তার যে মনোভাব ব্যক্ত হয়েছে, কি বলতে চাইছেন, যে তুমি যেখানেই যাও না কেন বাংলাদেশ তোমাকে টেনে ধরবে। তাহলে বাংলাদেশের প্রতি তার, শুধু তার নয়, বাংলা ভূমিতে অবস্থান করা প্রায় অধিকাংশ বাঙালির এই একই মনোভাব। মনোভাবটি কি? যে বাংলার প্রতি আমাদের এক নারীর টান, এটা কিন্তু বলতে চাইছেন। দ্বিতীয়, আমরণ, এই হারগিলের চেহারায় আবার ফিমেল পার্ট, কোন প্রসঙ্গ নিশ্চয়ই বুঝতে পারছো, পারবে লিখতে। এই উক্তির মধ্য দিয়ে বাংলা ভূমির কোন চিত্র প্রকাশ পেয়েছে, এই চিত্রটা বলতে গিয়ে তোমাদের অর্থনৈতিক প্রগতিহীনতার কথা যেমন বলতে হবে, পাশাপাশি বাংলা ভূমির মানুষের মনের মধ্যে উৎসবপ্রিয়তার কথা এটাও কিন্তু বলতে হবে। যে ওই রকম অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যহীনতার মধ্যেও তারা যে রঙ্গরসকে গ্রহণ করতে চায়, আনন্দকে ভুলে যেতে পারেনি, সেটাও কিন্তু বলতে হবে। তাই অমন পরিস্থিতিতেও ফিমেল পার্ট করতে তার এতটুকু দ্বিধা ছিল না। সামনে ধোয়ার মতো মধ্যে দেখা যায় কালো কালো কবন্ধের মতো পাহাড়। গল্পে পাহাড়ি পথের যে বর্ণনা প্রকাশ পেয়েছে তা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটা কিন্তু লিখো। পাহাড়ি পথের বর্ণনা বলতে গেলে বিভিন্ন অংশ থেকে টুকরো টুকরো ভাবে উত্তরগুলো তুলতে হবে গল্পটা থেকে। যেমন পার্টিকুলার একটা জায়গায় কিন্তু এর উত্তরটা সীমাবদ্ধ নয়, মেঘের গায়ে জেলখানা গল্পের বিভিন্ন স্থানে এই অংশগুলো কিন্তু অবস্থান করছে, এটা একটু দেখে নিও। চতুর্থ, ততক্ষণে তোমাকে ছেকে ধরেছে ময়লা আলখাল্লা পরা একদল ভুটিয়া ছেলে মেয়ে, কাদের কথা বলা হয়েছে, তাদের অর্থনৈতিক ও সামাজিক যে চিত্র গল্পে প্রকাশিত হয়েছে তা উল্লেখ করো। এটা তো এইমাত্র বললাম, অর্থনৈতিক সামাজিক চিত্র দুটো বিষয়কে তুলবে। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যহীনতার কথা তুলবে, সামাজিক পরিস্থিতির কথা। সামাজিক মানে সেক্ষেত্রে এই মানুষগুলো কোথায় চলে যায় কাজ নিয়ে, দূরে চলে যাচ্ছে, উদ্দেশ্য কি? তবু তো বেঁচে থাকা, বেঁচে থাকার জন্য লড়াই করা, এই কথাগুলো বলতে হবে। পঞ্চম প্রশ্ন, একটু সুযোগ পেলেই পুরুষেরা সব কাজ নিয়ে চলে যায়, একরকম লক্ষ্য করে দেখো। চতুর্থ প্রশ্নের সিমিলার বলা যেতে পারে। কাদের কথা বলা হয়েছে, তাদের এমন আচরণের পিছনে কোন পরিস্থিতি দাঁড়িয়ে আছে। তাহলে কর্মহীনতা, কর্মহীনতা থাকলেই তো মানুষ বাইরে চলে যায় কাজ করবার নেশায়, তাই না? এখানে সেই রকম কথাগুলো বলতে হবে। ঠিক আছে, আমার মনে হয় এই 5টা প্রশ্ন সম্পর্কে তোমাদের আর কোনো জিজ্ঞাস্য নেই, অসুবিধা আছে? এবার যে অংশটুকু আজকে পড়লাম সেটা এবং তার সঙ্গে এই প্রশ্ন সম্পর্কে যদি কোথাও কিছু জানার থাকে জিজ্ঞাসা করে নিতে পারো।